আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হেপাটাইটিস এ এবং সিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন কারিনা কায়সার। এই বিষয়টি আপনারা জানেন এবং বাংলাদেশে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকবার। তার মধ্যে অন্যতম জায়গা জাতীয় শহীদ মিনার। যদিও আওয়ামী লীগের অনেক বর্ষিয়ান রাজনীতিবিদদের জানাজা এবং কবরস্থ আসলে সঠিক মর্যাদা করা হয়নি, মুক্তিযুদ্ধের স্বীকৃতিও দেওয়া হয়নি। যাই হোক, কারিনা কায়সারের কবরটি যে হাদির পাশে শায়িত করার দাবি ওঠেনি, সেজন্য বোধহয় কাজী নজরুল ইসলাম বেঁচেই গেলেন। ওই জানাজার নামাজের সময় বা ওই আয়োজনে, সেটা শোকের হোক বা আনন্দের, সেই আয়োজনে কারিনা কায়সারের মা লোপা কায়সার একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তাঁরা স্বীকার করেছেন যে হ্যাঁ, আমরা জুলাই যোদ্ধা নই, জুলাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, এমনটাই বলেছেন। এবং গণভবনে তারা লুটপাট বা চুরি করেননি। শুনুন তার মুখ থেকে। আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। আমরা জুলাই যোদ্ধা। জুলাইতে যা হয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাদের আপনারা সবাই প্রতিহত করেছেন, কারণ এই জিনিসটা ভালো লাগে না। আর আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা আমরা কোনোদিনই গণভবনে যাই না। আমি, ওর বাবা, কেউ গণভবনে যাইনি। আমরা আমাদের বাসার মোড়ে, তুমি যদি কিছু নিয়ে আসতা তাহলে তো আমরাও দেখাতে পারতাম। আমার হাতে ছিল একটা শ্রীলেদার্সের ব্যাগ। আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছি এই যে একটা চিরুনি। কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি দিতে যাবে। এই চিরুনি বের হয়েছে, উনি হোটেলে ছিলেন মনে হয়, আমার ড্রয়ারে। আমি ওনার বেড সাইড টেবিলে ড্রয়ারে চিরুনিটা পাইছি, আর এই আলমারিটা খুলে এটা পাইছি, আর ওনার সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি, সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি। পাবো যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি দিতে যাবে। কারিনা কায়সারের বাবা কায়সার হামিদও দাবি করেছেন যে না, তাঁর মেয়ে চুরি করেননি, এটি আসলে কেউ রেকর্ড করে আপলোড করে দিয়েছে। তারা সেখানে আসলে দেখতে গেছিলেন, রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন এবং কেউ না কেউ এটা আপলোড করে ফেলেছে, এটি নাটক ছিল। একই কথা কিন্তু কারিনা কায়সার মারা যাওয়ার আগে ভিডিওতে বলে গেছে, সেটিই শুনুন। জাস্ট আশেপাশের মানুষজন এক একজন এক একটা আইটেম নিয়ে সেলিব্রেট করতে করতে উত্তরার দিকে যাচ্ছিল। সো উই গট সোয়েপড আপ যে ঠিক আছে, আমরাও একটা কিছু দেখাই বলি, এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি। আমরা কিচ্ছু গণভবন থেকে আনি নাই, আমরা ওই দিকে যাইও নাই যখন দিস অল ওয়াজ হ্যাপেনিং। এগুলো সব আমাদের আইটেম, উই ডিডন্ট স্টিল এনিথিং, আমরা কিচ্ছু চুরি করি নাই। আরো যদি প্রুফ চাও, এই যে দিস ইজ দ্য সেম এক্সাক্ট ব্যাগ দ্যাট মাই মাদার ইজ ক্যারিং। এই দেখো, 8 jan 2024, 9:36 PM, এই যে এসকে সেতুলা। আর 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 কি দিব, আর কি দেওয়া বাকি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা নেই নাই ভাই। এটা আমার পুরোপুরি আমার আইডিয়া ছিল, আমার স্টুপিডিটি ছিল যে জাস্ট একটা নাটক করার জন্য এখন অনেক কথা শুনতে হইতেছে মানুষের থেকে। কারিনা কায়সারের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে তার মা লোপা কায়সার মিথ্যা বলেছেন। অর্থাৎ কে না কে ভিডিও ধারণ করে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি দিতে যাবে। কারিনা কায়সার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের সামগ্রী প্রদর্শন করে সেটি রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করেছেন। তিনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এবং তার কন্টেন্টের ধরন যেহেতু এগুলো, মা মেয়ে দাঁড়িয়ে আছেন, উল্লাস করছেন, গণভবনের মালামাল লুটপাট করছেন, এমন দৃশ্য দেখাচ্ছেন, পাশে কোনো একজন নারীর প্রাইভেট গার্মেন্ট এইভাবে দেখাচ্ছে এবং তারা হি হি করে হাসছেন। যাই হোক, লোপা কায়সার যে দাবি শুরু থেকে করলেন যে আমরা চুরি করি নি, আমরা জুলাই যোদ্ধা নই, কিঞ্চিত ইতিবাচক। জুলাই যোদ্ধা নন, খাড়ার উপরে পোল্টি নিয়ে নিলেন। আবার আপনার মেয়ে তো শেখ হাসিনার কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলেছেন, নানান সুবিধা নিয়েছেন সরকারের কাছ থেকে। এখন বলবেন হ্যাঁ, কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার একজন প্রথিতযশা ফুটবলার, বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন, আপনি নর্থ সাউথে পড়ান। গণভবনে গেছিলাম চুরি করতে, তো গণভবনে আমরা আসলেই যাই নাই। যেদিন ইয়ে ছিল, ওই সেলিব্রেশন হচ্ছিল, তো আমাদের সামনে দিয়ে মানুষ অনেক যাচ্ছিল মিছিল করে, কারো হাতে হাঁস ছিল, মাছ ছিল, ভাত ছিল, ল্যাপটপ ছিল, ভাঙা চেয়ার ছিল, যে সব গণভবন থেকে আসছে। সে আমাকে বললো তুমি যদি একটা বাসা থেকে কিছু নিয়ে আসতা। আছে তো আমার ব্যাগ, এই যে আমি নিয়ে আসছি ব্যাগ, একটা ক্লিপ দেখা, বললাম এই যে আমার ক্লিপ, কিন্তু এটা আমরা করি নাই। হ্যাঁ, তো আমাদের এই ফানি ভিডিওটা পাবলিক হয়ে গেছে এবং সেটার জন্য মানুষ অনেক অনেক নেগেটিভ কথা বলে। আমি নর্থ সাউথে পড়াই, আমার কোনো দরকার নেই একটা ভাঙা ক্লিপ আমি গণভবনে ঠেলা ঠেলি করে চুরি করে নিয়ে আসবো। আমার হাজবেন্ড অনেক
মানে অনেক বিখ্যাত একজন মানুষ। আমার শাশুড়ি এই দেশের একটা সম্পদ, আমার শ্বশুরও জাতীয় পদপ্রাপ্ত মানুষ। আমাদের একজন শিক্ষিকা, তো আপনার মেয়ে তো শেখ হাসিনার পাশে দাঁড়াতেই পারে, দাঁড়াতে পারে। আবার তার পতনের পর আপনি একজন শিক্ষক হয়ে আপনার সন্তানকে এই শিক্ষা কিভাবে দিলেন? আপনার এই পুরো বিষয়টি মানুষ কিভাবে দেখছে? আপনি সরাসরি মানে সশরীরে গণভবনে যাননি, সেখান থেকে চুরি করেননি, কিন্তু চুরি করেছেন বলে যে সামগ্রীগুলো দেখালেন সেটি কি চুরি করার থেকে কোনো অংশে কম? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যায়দণ্ড কবিতার সেই বিখ্যাত চরণটির কথা মনে করি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ছোটবেলায় আমরা পড়েছি। লোপাকা স্যার, আপনি তো একজন শিক্ষক, আপনার সন্তানকে কি শিখিয়েছেন এগুলো? কই, আমরা তো এই বাংলাদেশেই বড় হয়েছি। আমার বাবা একজন শিক্ষক, কোনোদিন এরকম কোনো ধারে কাছেও কোনো চুরির সামগ্রী ঘরে নিয়ে আসলে ঘরে জায়গা হতো না। আপনি কি করে আপনার মেয়েকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে এভাবে উল্লাস করলেন? এখন আপনার মেয়ে বেঁচে নেই, এই বেঁচে না থাকা এবং তার অতীতের কর্ম নিয়ে যখন মানুষ সমালোচনা করছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তখন আপনি এসে একটা স্টেটমেন্ট দিলেন, আপনার মেয়ে বেঁচে নেই এই জন্য আমরা দুঃখিত। কিন্তু আপনার বক্তব্যটা কি দাঁড়িয়েছে জানেন? চোরের মায়ের বড় গলা। নিঃশর্তভাবে স্বীকার করা উচিত ছিল, যেভাবে স্বীকার করেছেন। আপনারা জুলাই যোদ্ধা নন, জুলাই যোদ্ধা নন, কিন্তু সেই যুদ্ধের যে ধরন 5ই আগস্ট আমরা দেখলাম, জুলাই যোদ্ধারা এই চুরি, বাটপারি, ছিনতাই এগুলোকে তাদের যুদ্ধের অংশ মনে করেছে। রাষ্ট্র তাদের ইনডেমনিটি দিয়েছে। চুরি বাটপারির জন্য কোনো বিচার করেছে? গণভবন লুটপাট করা, আপনি যখন শিক্ষক বলুন তো, এগুলো উচিত? কোন দিক থেকে এটা আপনার কাছে নৈতিক মনে হচ্ছে, নাকি এটা ফৌজদারি অপরাধ? আপনি ফান হিসাবে ফৌজদারি অপরাধ করেন? লোপাকে স্যার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আপনার মেয়েকে যেভাবে চুরি শিখিয়েছেন, এইভাবে ছাত্রীদের চুরি শেখান, অনৈতিক কাজ শেখান? শিক্ষক হিসেবে আপনি নিজে লজ্জিত হচ্ছেন না? চোরের মায়ের বড় গলা, আমরা চুরি করি নাই, এটা আমাদের জিনিসপত্র ছিল, আমাদের ব্যাগ ছিল, আমাদের চুলের ক্লিপ ছিল, এটা বললেই সব শেষ হয়ে যায়। অন্যায় করেননি, অন্যায় সননি, কিছুই করেন নাই, একদম আপনারা দুধে দেওয়া তুলসী পাতা। শেখ হাসিনার প্রাইভেট গার্মেন্ট প্রদর্শন করা, তার আসবাবপত্র লুটপাট করা, এগুলোতে যদি ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের অ্যাটাক করে থাকে, সেটা দোষ। আপনি করতে পারবেন, এইভাবে প্রদর্শন করতে পারবেন, এর চেয়ে মানে একজন শিক্ষকের কাছ থেকে এটা তো আরও বড় অপরাধ। আপনি যদি শিক্ষক না হতেন, অন্য কোনো পেশা, সম্মান যে পেশাগুলোকে আমরা করি সেসব জায়গায় না হতেন, আপনারা যদি বলবো না বিলো এভারেজ কোনো পরিবার হতেন, তাহলে না হয় মেনে নিতাম যে আবেগের বশে করে ফেলেছেন। আপনারা বাংলাদেশের একটি পরিচিত পরিবার এবং শেখ হাসিনার কাছ থেকে সুবিধাভোগী। কিভাবে এটা করলেন? আবার এখন এসে অস্বীকার করছেন আপনারা জুলাই যোদ্ধা নন। এই যে চুরি, ছিনতাই, এগুলো তো জুলাই যুদ্ধের অংশ। এখন বুঝে গেছেন জুলাই যুদ্ধ ভুল ছিল, ভয় হচ্ছে না? এভাবে পল্টি নিয়েন না, মানুষ হাসে। আমরা সবাই দুঃখিত আপনার মেয়েটি বেঁচে নেই, রাষ্ট্র কর্তৃক আপনার মেয়ে হত্যার শিকার হয়েছে। হেপাটাইটিস E, A কেন? পানিবাহিত রোগে কেন আপনার মেয়ে মারা যাবে? বাংলাদেশে কেন এর চিকিৎসা ব্যবস্থা নেই? ইউনুস না 2 বছর ছিল আন্তর্জাতিক খেলোয়াড়, এখন আর অন করছেন না। আচ্ছা, চুরি, বাটপারি, লুটপাটের সময় তো ঠিকই সেলিব্রেট করেছেন। আপনাদের মতো ব্যক্তিরা যখন সেলিব্রেট করে, তখন এই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, চুরি, ছিনতাই, তাদের হত্যা, ধর্ষণ সব বৈধ হয়ে যায়। আপনি রাষ্ট্র দ্বারা ভিকটিম, আপনার কন্যা হারিয়েছেন, এখন এসে আপনার মনে পড়েছে না আমরা জুলাই যোদ্ধা নই। চুরি যে করেছেন বা প্রদর্শন করেছেন, এই জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইবেন যে আমরা এটি না বুঝে করেছি, ঘৃণার সাথে নিজেকে যুক্ত করেছিলাম। শিক্ষক হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইনি, এটি আমাদের অপরাধ হয়েছে। স্বীকার করলে নিঃশর্তভাবে স্বীকার করুন, অথবা বলেন জুলাই যোদ্ধা, এগুলো আমাদের পার্ট অফ অ্যাক্টিভিজম, পার্ট অফ ওয়ার, বলেন না ঘরকা না ঘটকা, এটা তো হবে না। আবার সিম্পেথি দেখাতে এসে যে বক্তব্য দিচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে চোরের মায়ের বড় গলা। লোপা কায়সারের মতো কায়সার হামিদ অর্থাৎ কারিনার বাবা, তিনিও এটি স্বীকার করেছেন যে হ্যাঁ, আমরা এটি রেকর্ড করা হয়েছিল, কিন্তু এগুলো বুঝে করিনি, আমার মেয়েকে সবাই ক্ষমা করে দিও। যারা আমার মেয়ের মৃত্যুতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছে, তাদের আমি অনুরোধ করবো এটা না করার জন্য, আপনারা তো একদিন মারা যাবেন। মনে নেই এই দেশে 5ই আগস্ট আগে বা পরে কিভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে? সেই বর্ষীয় নেতা বাদল, চট্টগ্রামের কিংবদন্তি রাজনীতিবিদ, তার কবরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে।
কায়সার হামিদ, আপনি যে পতাকাটা বুকে ধারণ করতেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, প্রশংসা রাখেন এমনই ডিফেন্ডার ফুটবলে, আপনার তখন মনে হয়নি এই পতাকা পেয়েছি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে? যে জামাত শিবির মানুষকে উঠতে বসতে হেয় প্রতিপন্ন করেছে, মৃত্যুতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, নমরুদ মারা গেছে, কাফের মারা গেছে, এই যে ঘৃণা ছড়িয়েছে, আপনার সন্তানের ব্যাপারে যখন আওয়ামী লীগের লোকজন একই কাজ করছে, কাজটা ঠিক না, কিন্তু যখন করছে সেটি কেন করছে? আর দুনিয়ায় মানুষ মারা যায় না, আপনাদের বেলায় কেন? এটা কিন্তু বড় একটা ইঙ্গিত। অন্যান্য জুলাই জঙ্গিরা যদি এটা থেকে কিছু শেখে তাহলে তাদের লাভ হবে। যে মব ভায়োলেন্স সারা বাংলাদেশে হয়েছে, যেভাবে সাধারণ মানুষকে বিষিয়ে তুলেছে এই জুলাই জঙ্গিরা, একটু ক্ষমতার পরিবর্তন হতে দেন না, সবার বিচার হবে এবং ফৌজদারি অপরাধের তো বিচার হবে। কিন্তু আপনারা যেটাকে গর্ব করেছিলেন, চুরি, উল্লাস, চুরির মাল প্রদর্শন, সেগুলো অল্প দিনেই ঘৃণায় পরিণত হয়েছে। যে সকল শিল্পীরা মাঠে নেমেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে, আমি তাদেরকে ধন্যবাদ দিই, গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা হিপোক্রিট কেন? এখন কেন চুপ? আমি অনেক প্রথিতযশা শিল্পীদের নাম উল্লেখ করতে পারবো, মোশাররফ করিম, বাঁধন থেকে শুরু করে। আপনারা দেখেন না অতীতে আপনারা ইন্ডাস্ট্রিতে যে কাজ পেয়েছেন, যেভাবে আপনাদের স্বকীয়তা ধরে রাখতে পেরেছিলেন, এখনও আপনাদের অবস্থা কি? জেমস সহ অন্যান্য কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের কনসার্ট বন্ধ হয়েছে এই বাংলাদেশে, এই মব ইউনুসের আমলে। অনেকে দেশ ত্যাগ করেছেন। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় বলা শিক্ষক, তিনি কিন্তু দেশ ছেড়েছেন। ভুল কিছু বলছি? এখন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কি? এখন নামমাত্র যদি একটু সরকার আছে, জামাত শিবির সরকারের চেয়ে একটু বেটার, কিন্তু তারা কি টিকে থাকবে? আমার তো মনে হয় না। আওয়ামী লীগকে 75-এও মানে বঙ্গবন্ধুকে সপরিবারে এত নৃশংসভাবে হত্যা করে থামানো যায়নি। আওয়ামী লীগ ফিরে এসেছিল, আবার আসবে। কিন্তু আপনাদের আমলনামা, এগুলো ঢাকবেন কিভাবে? ওই যে সেই শিক্ষিকা, অভিশাপ আসমান কাঁপে, মানে একজন শিক্ষিকা অভিশাপ আসমান কাঁপে, একটা শব্দ ঠিক মতো বলতে পারেন না, কাঁপাকাঁপি, মানে ওই অর্থে বলছে না। তো তার আর কোনোদিন আসমান কাঁপা শুনিনি। হামে 500-র বেশি, আনঅফিসিয়াল তো কয়েক হাজার শিশু মারা যাচ্ছে। মব ভায়োলেন্সে কোথাও এই শিক্ষিকাকে দেখা যায়নি। এখন তিনি এসেছেন কারিনা কায়সারের মৃত্যুতে। আপনাদের সবার আমলনামা কিন্তু ইন্টারনেটে রয়েছে। ইন্টারনেট, কোনো কিছু ডিলিট হয় না। একবার আপলোড করেছেন তো রয়ে গেল। কিভাবে সামলাবেন? ভবিষ্যৎ কি? যেই ঘৃণার চাষাবাদ আপনারা করেছেন, সেই ঘৃণা আপনাদের কুঁড়ে করে খাবে। দোষ দেবেন আওয়ামী লীগকে, হ্যাঁ, সকল দায়িত্ব আওয়ামী লীগের। আপনারা তাদের পেটাবেন, মারবেন, তাড়ায় দেবেন, নিজে নিজে বিচার করবেন, আর বলবেন এরা খুনি, এরা এই করেছে। অভিযোগ আপনার, মামলা আপনি করছেন, মারছেন আপনি, আইনও আপনি হাতে তুলে নিচ্ছেন। এরপর তারা যখন আপনাদের এই ঘৃণার চাষাবাদকে লালন করে নিচ্ছে, আওয়ামী লীগ এই ধরনের কেউ কারোর মৃত্যুতে উল্লাস করুক, নারী বিদ্বেষী কাজ করুক, এটা আমি কখনোই চাই না। এবং তাদের এই কাজ তাদের ক্রেডিবিলিটি নষ্ট করবে, এটাও আমি জানি। তারা যদি জুলাই জঙ্গি, জামাতি জঙ্গিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ওইভাবে রাজাকার সাইদিয়ার গোলাম আজমের আদর্শ নিয়ে যেতে চায়, জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যেতে চায়, আমি আর কিছু বলবো না। তবে এই ঘৃণা আপনারা থামাবেন কিভাবে? আপনাদের বিরুদ্ধে যে ঘৃণাটা এখন চলছে, কারণ আপনারা যা ঘৃণা করেছেন সেই ঘৃণার এগেনস্টে তেমন কিছু করেছে আওয়ামী লীগের নেতাকর্মী তা আমার মনে হয় না। তবে সুদে আসলে তো ফিরিয়ে দেবেই। ইউনুসের সুদে ফিরিয়ে দিলে, ওই যে 40% সুদে কি করবেন? আপনারা তো গায়ের জোর দেখিয়েছিলেন, ভেবেছেন আওয়ামী লীগ নেই বাংলাদেশে। এই দেশের সর্ববৃহৎ দল কিন্তু আওয়ামী লীগ। আপনারা কতজনকে দেশ ছাড়া করেছেন? যারা চোর, বাটপার, বদমাইশ, ওরা পালায় গেছে, টাকা পয়সা লুটপাট করে পালায় গেছে, ট্রু। এবং বিদেশে বসে বসে হামকে দুমকে করতেছে, হ্যাঁ, এই না সেই। বাংলাদেশে বসে যারা আপনাদের মতো জঙ্গিদের সাথে প্রতিদিন পার করছে, যারা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জীবন সংশয় আছে বছরের পর বছর ধরে, তাদের ক্রোধ আপনি কি দিয়ে আটকাবেন? তৃণমূল আওয়ামী লীগ, পালায়া যা হাসান মাহমুদ ওবায়দুল কাদের আওয়ামী লীগ না। তৃণমূলের নেতাকর্মীদের মানে আপনাদের তো এখন তারা ধরা দেবে না, আপনাদের মধ্যেই মিশে আছে। কেউ জুলাই যোদ্ধা, কেউ নিজেকে বিএনপি দাবি করছে। কিছু করার নেই, তাদের মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। কিন্তু তারা যখন পাল্টা এখন তো মুখে করছে, আপনারা যা যা করেছেন সেগুলো যখন ফিরে দিতে যাবে, তখন কিভাবে ঠেকাবেন? ডিপ স্টেটের কাছে বিক্রি হওয়া শিল্পীদের ব্যাপারে আর কিছু বলার নেই। তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, এটা আমার ধারণা। কিন্তু যারা না বুঝে এই মব সন্ত্রাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন, মরশুমি কাঁপাকাঁপি, কখনো আসমান কাঁপে, কখনো বুক কাঁপে, তারপরে এই মৃত্যু উপত্যকা কখনো কখনো তাদের নয় বলে দাবি করা, ভুলভাল যারা করেছেন নিঃশর্তভাবে ক্ষমা চান, স্বীকার করেন। না করলে পরিণতি আপনারা বুঝে নিন।
অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ভিডিওর মতামত সম্পর্কে আপনার দ্বিমত থাকলে কমেন্ট করে জানাবেন। যদি একমত হয়ে থাকেন তাহলে লাইক করতে পারেন, ডিসলাইক করতে পারেন দ্বিমত হলে, এবং যদি মনে করেন এই ভিডিওটি শেয়ার করা উচিত তাহলে আপনার বন্ধু, আত্মীয় স্বজন তাদের কাছে শেয়ার করতে পারেন। অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর দহরম মহরম ইদানিং খুব চোখে পড়ার মতো। শুধু যে সেনাবাহিনী তাই নয়, সাথে বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে। ওভারঅল সামরিক বাহিনীর মধ্যে যে যোগাযোগ এবং যে সখ্য গড়ে উঠেছে তা আজকাল অনেকটা চোখে পড়ছে। আমার আজকাল ধারণা যে পাকিস্তান সামরিক বাহিনী, বিশেষ করে পাকিস্তান আর্মি যেভাবে পুরো দেশটাকে শাসন করছে, দেশের রাজনীতি বলেন বা পুরো পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। যে কথা আমি আগেও বলেছি যে পৃথিবীতে খুব হাতে গোনা আর্মি আছে যাদের দেশ রয়েছে। যেমন বলা হয় যে অমুক দেশের একটা আর্মি আছে, কিন্তু পাকিস্তানকে বলা হয় যে পাকিস্তান আর্মির একটা দেশ আছে। এবং এটা খুব মজা। পাকিস্তান একদিকে তাদের অর্থনীতি ভঙ্গুর, ভিক্ষার টাকায় চলে, কিন্তু সামরিক বাহিনীর কিন্তু টাকার অভাব নেই। তাদের প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, এবং তাদের গোয়েন্দা সংস্থার বাজেট এবং তাদের অনেক ক্ষেত্রেই কোনো অ্যাকাউন্টেবিলিটির দরকার হয় না। দে ক্যান স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্ট। তো আমার মনে হয় যে বাংলাদেশ আর্মির মধ্যেও এই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে, এবং বাংলাদেশ আর্মি এখন সবখানেই তারা এই পাকিস্তানের সাহায্য নিচ্ছে। প্রশিক্ষণ বলেন, যন্ত্রপাতি ক্রয় বলেন, সবকিছুতেই তাদের পাকিস্তানকে লাগছে। এবং এই যে তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন, মূলত দু তিনটা ইস্যু নিয়ে কথা হয়েছে। যেমন আপনারা জানেন যে জুন মাসের থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে উইথড্র করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সেই যে ডক্টর ইউনূসের আমলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে আনা হয়েছিল আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কারণে। তো সেই সেনাবাহিনী কিন্তু প্রায় 2 বছর হতে চললো, তারা কিন্তু আর ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে না। যদিও সেনাপ্রধান তার একটা বক্তৃতায় রাওয়া ক্লাবে অনেক আগে বলেছিলেন যে তার বাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, তিনিও ক্লান্ত, তিনি একটা নির্বাচন দিয়ে একটা লম্বা ছুটিতে যেতে চান। কিন্তু নির্বাচন হয়ে যাবার পরে সেনাবাহিনীর ব্যারাকে ফেরারও নাম নাই, তারও ছুটিতে যাবার নাম নাই। যদিও তিনি পেশাগত সফরে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একটা ফ্যামিলি হলিডে করার কোনো নাম নাই। তাহলে ঘটনাটা কি? একটা তো প্রচলিত কথা আছেই যে সেনাপ্রধান যেটা বলবে তার মানে আপনারা ধরেই নেবেন যে ওটা হবে না। সুতরাং সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীকে যখন জুন মাস থেকে পর্যায়ক্রমে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে, তখন ওয়াকার গিয়ে বলেছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো ঠিক হবে না। তার যুক্তি হলো, যদি এই মুহূর্তে সেনাবাহিনী রাজপথ থেকে উইথড্রন হয়ে ব্যারাকে ফিরে যায় তাহলে মাঠ আওয়ামী লীগের দখলে চলে যাবে, এবং তখন নাকি আওয়ামী লীগকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। এমনি আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যথেষ্ট চার্জ। দেশে যখন কথা বলি, আগেও যখন 6 মাস আগে কথা বলতাম, অনেকেরই অনেক রকমের হতাশা ছিল, ভীতি কাজ করতো কারো কারো মধ্যে। কিন্তু এখন আমি জানি না দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বললে কোত্থেকে যে তারা এত কনফিডেন্স পায়, আমি খুব অবাক হয়ে যাই। এমনও হতে পারে যে যখন পিঠ দেওয়ালে থেকে যায় তখন কিন্তু মানুষ মরিয়া হয়ে ঘুরে দাঁড়ায়। আর আওয়ামী লীগের মতো একটি সংগঠন যার 5 কোটি শুধুমাত্র ভোটার সমর্থক রয়েছে, সেই সংগঠনকে আপনি নির্বাহী আদেশে কার্যক্রম বন্ধ করে রাখবেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবেন, কারাগার ভর্তি করে রাখবেন, কতদিন রাখবেন? এখন তো আওয়ামী লীগ নেতাদের সাথে, কর্মীদের সাথে কথা বললে শেষে দেখি সবাই, এটা একটা এখন আবার নতুন করে চালু হচ্ছে, সবাই জয় বাংলা বলে শেষ করে। তো এই জায়গাটায় এই আওয়ামী জুজুর ভয় দেখাচ্ছেন জেনারেল ওয়াকার খান, তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করছেন যে আর্মিকে এই মুহূর্তে উইথড্র করা ঠিক হবে না। কিন্তু একটা যে রকমেরই নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার, সে বলেছে সে উইথড্র করতে চায়, এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে সরকারের মধ্যে। আবার দলের মধ্যে এই চাপও আছে যে আর্মি এই ব্যারাকের বাইরে থাকলে তার দলের অনেকের আবার চাঁদাবাজি সহ নানান রকমের অপকর্ম করতেও নাকি অসুবিধা হয়। সুতরাং এটা যে শুধু আওয়ামী লীগ ঠেকানোর বিষয় না, বিএনপির অনেকেও মনে করতেন যে আর্মির উপস্থিতিটা তাদের
রাজনৈতিক কার্যক্রম মানে চাঁদাবাজি, দান্দাবাজি এগুলোর জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হোয়াট এভার দ্য রিজন, ওয়াকার খান জানিয়েছেন এই মুহূর্তে আর্মিকে উইথড্র করা ঠিক হবে না। মোরাললেস বলতে গেলে বলা যায় যে আর্মি এই মুহূর্তে ফিরে যেতে চায় না। কেন আর্মি ফিরে যেতে চায় না? এর পাশাপাশি আরো বলেছেন তিনি, এই যে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করতে চায় সরকারকে, সরকারের সাথে এক ধরনের পার্টনারশিপ গড়ে তুলতে চায়, এটা দেখে আমাদের সেই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেরকম একটা অবস্থা। আর্মি যখন সরকারের সাথে সহযোগিতা নিয়ে কাজ করতে চায় নিরবিচ্ছিন্নভাবে, তখন আবার সেই পাকিস্তান মডেলের কথা মনে পড়ে, যে পাকিস্তান সামরিক বাহিনী এখন ঘন ঘন বাংলাদেশে আসছে। তাদের এই মন্ত্রটাও দেওয়া খুব স্বাভাবিক যে আমরা পাকিস্তান লুটে পুটে খাচ্ছি, দখল করে খাচ্ছি, তোরা বেটা বাংলাদেশ দখল করে খায়, এটাও হতে পারে। আরো কিছু কার্যকলাপ যেটা আমরা দেখছি, যে সাধারণত এই গত বাজেটেও বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেটা ছিল এটা প্রায় 41,000 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও আরো অনেক খাতে বাজেট থাকে যেটা প্রতিরক্ষা খাতে বা এই সামরিক বাহিনীর পেছনে ব্যয় হয়, এবং হিসাব করলে দেখা যায় যে সবচেয়ে বেশি বাজেট এই প্রতিরক্ষা খাতেই ব্যয় হয়। আবার এর কিছু অংশ তারা কৌশলে অন্য অন্য সেক্টরে ডিভাইড করে দেয়, হোয়াট এভার দ্য রিজন। তো এখন তাদের যে প্রচলিত বাজেট এর বাইরেও তারা এবার 27,000 কোটি টাকা অতিরিক্ত চাচ্ছে, এবং এই বাজেটটা চাচ্ছে মূলত কেনাকাটার জন্য। এর একটা বড় অংশ খরচ হবে বিমান বাহিনীর জন্য। বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেটা কিনতে চায়, ড্রোন কিনতে চায়, যুদ্ধ বিমান কিনতে চায়, তাদের পাইলটদের প্রশিক্ষণ দিতে চায়, আবার বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রপাতি কিনতে চায়, নানা রকমের মানে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য অতিরিক্ত 27,000 কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবার সরকারের কাছে বাজেটে রাখার জন্য বলা হবে। এবং এই 27,000 কোটি টাকা মূলত পারচেজ, এর মধ্যে কিন্তু ম্যান পাওয়ার, অ্যাডমিন কস্ট এসব নেই। তার মানে বাংলাদেশ যে মুহূর্তে টাকা ছাপায় চলতেছে, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলতেছে, বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো সব নিম্নমুখী, সেই মুহূর্তে একটা উচ্চবিলাসী বাজেট তারা এই সরকারের কাছে চেয়েছে এবং এই সরকারকে সেটা জানিয়েছে। তো আমি জানি না যে এই কথা শোনার পরে আমাদের প্রধানমন্ত্রী কতটা আনন্দিত হবেন, বা প্রধানমন্ত্রী জেনারেল ওয়াকারকে কি বলেছেন তাহলে সেনাবাহিনী এই মুহূর্তে উইথড্র করা হবে না? ওয়াকার খান যেভাবে ঢুকেছিলেন সেই একইভাবে কিন্তু বের হননি, বেরোনোর সময় তার মুখটা একটু কালো ছিল। এখন সরকার তাকে সিদ্ধান্ত ইমিডিয়েটলি জানিয়ে দেননি, সরকার বলেছে তারা ভেবে দেখবেন, তারা দেবেন। তো তারপরে কি হবে সেটা নিয়েও একটা আগ্রহ তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ একটা সামরিক জোটে যোগ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। যেমন পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স চুক্তি হয়েছে, পাকিস্তান সৌদি আরব তুরস্কের সাথে মিলে বাংলাদেশ একটা নতুন সামরিক জোট তৈরি করতে চায়, এবং সেই জোটে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ এমনিতেই জিওপলিটিক্যাল যে ক্যালকুলেশনস গুলো আছে, যে ইকুয়েশনস গুলো আছে, তাতে বাংলাদেশ ভীষণ ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে। তার মধ্যে এই মুহূর্তে আবার অনেকে ধারণা করেন এটাও পাকিস্তানের প্ররোচনায় আমাদের সামরিক বাহিনী ভাবছেন যে তারা একটা নতুন সামরিক জোটে যোগ দেবেন, এবং সেই সামরিক জোটে যোগ দেওয়াটা বাংলাদেশের জন্য আদৌ মঙ্গলজনক হবে কিনা এটা নিয়ে কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এখন শেষ কথাটা হলো যে জেনারেল ওয়াকারের সাথে অ্যাডমিরাল নাজমুল হাসান কেন গেলেন, কেন নৌবাহিনী প্রধান গেলেন, সেটি নিয়ে পরের এপিসোডে বলবো। নৌবাহিনী প্রধানকে কেন নিয়ে গিয়েছেন এবং নৌবাহিনীর প্রধানের বিষয়ে আরো কিছু স্পর্শকাতর তথ্য আমার কাছে এসেছে, এটি নিয়ে পরে একটি এপিসোড করবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।